নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী, চোখ রাখছি এই মুহূর্তের খবরে। ত্রিপুরা হাইকোর্টের রায়ে হাসি ফুটল অবসরপ্রাপ্ত অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের মুখে। উচ্চ আদালতের রায় অনুসারে অবসরপ্রাপ্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী ও সহায়িকারা দি পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট 1972 অনুসারে গ্র্যাচুইটি পাবে। বৃহস্পতিবার উচ্চ আদালতের বিচারক এস দত্তপুরকায়স্থ এই রায় দেন। গুজরাটের অঙ্গনওয়াড়ি কর্মীদের দায়ের করা এক মামলায় রায় দিতে গিয়ে দেশের সর্বোচ্চ আদালত বলেছিল, অঙ্গনওয়াড়ি কর্মীরা সমগ্র দেশের মধ্যে তৃণমূল স্তরে গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে কাজ করে থাকে, কিন্তু তারা বঞ্চিত। সেই মামলায় সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে বলেছিল, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী ও সহায়িকারা দি পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট 1972 অনুসারে গ্র্যাচুইটি পাওয়ার যোগ্য। সুপ্রিম কোর্টের এই রায়ের পর ত্রিপুরা রাজ্যের অবসরপ্রাপ্ত অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা আশা করেছিল তাদেরকেও রাজ্য সরকার দি পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট 1972 অনুসারে গ্র্যাচুইটি প্রদান করবে। সেই মোতাবেক অবসরপ্রাপ্ত রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা গ্র্যাচুইটির জন্য রাজ্য সরকারের নিকট আবেদন করেছিল, কিন্তু রাজ্য সরকার এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর একঘেয়েমি মনোভাব প্রদর্শন করে। অবসরপ্রাপ্ত রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের জানিয়ে দেওয়া হয় কোনোভাবেই তারা গ্র্যাচুইটি পাবে না। তাই বঞ্চিত 20 জন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা হাইকোর্টে মামলা দায়ের করে 2023 সালে। মামলাকারীদের পক্ষে উচ্চ আদালতে সওয়াল করেন সিনিয়র আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। এক সপ্তাহ পূর্বে উচ্চ আদালতের বিচারক এস দত্তপুরকায়স্থ এজলাসে মামলায় শুনানি শেষ হয়। বৃহস্পতিবার বিচারক এই মামলার রায় প্রদান করেন। উচ্চ আদালতের রায়ে উল্লেখ করা হয়েছে, রাজ্যের অবসরপ্রাপ্ত অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের সুদসহ দি পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট 1972 অনুসারে গ্র্যাচুইটি প্রদান করতে হবে। সিনিয়র আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন জানান, উচ্চ আদালতের এই রায়ের ফলে শুধুমাত্র মামলাকারী 20 জন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা উপকৃত হবে এমনটা নয়, এই রায়ের ফলে রাজ্যের 10,000 অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা উপকৃত হবে। সহায়িকারা অবসরের পর পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট অনুযায়ী গ্র্যাচুইটি তাদের পাওয়ার অধিকার আছে। আজকে মাননীয় উচ্চ আদালত এক গুরুত্বপূর্ণ রায়ে স্পষ্টভাবে বলেছেন, অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা যারা আইসিডিএস স্কিমে কাজ করছেন এবং যারা অবসরে গেছেন তাদেরকে গ্র্যাচুইটি দিতে হবে পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্টে, এবং সেটা দিতে হবে অবসরের 30 দিনের মধ্যে। যদি অবসরের 30 দিনের মধ্যে দেওয়া না হয় তাহলে সুদ সমেত দিতে হবে। আমরা এই রায়ে আমরা খুশি, কারণ অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা তারা তৃণমূল স্তরে সামান্য মজুরির বিনিময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। তারা বঞ্চিত। এই সরকার তাদের বঞ্চনা দূর করেনি। 2021 সনে সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ রায়ে বলেছিল যে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা জাতীয় দায়িত্ব পালন করছেন, তাদেরকে বঞ্চনা করা হচ্ছে এবং তারা গ্র্যাচুইটি প্রাপ্য। আমরা আশা করেছিলাম, এই রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা আশা করেছিল রাজ্য সরকার সুপ্রিম কোর্টের রায় মোতাবেক এই রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের অবসরের পর গ্র্যাচুইটি দেবেন, কিন্তু আমরা দেখলাম রাজ্য সরকার তাদের দাবির প্রতি, তাদের বঞ্চনার প্রতি বিন্দুমাত্র দৃষ্টিপাত করেননি। রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও এই রাজ্যের মন্ত্রিসভা, এই রাজ্যের আমলাকুল সুপ্রিম কোর্টের নির্দেশকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে অবসরপ্রাপ্ত অঙ্গনওয়াড়ি কর্মীদের বলেছে যে তোমরা গ্র্যাচুইটি পাবেন। এর বিরুদ্ধে মামলা হয়েছে। আজকে একটি মামলায়, যে মামলাটি 20 জন অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা করেছেন, সেই মামলায় মাননীয় বিচারপতি এস দত্তপুরকায়স্থ স্পষ্টভাবে বলেছেন, অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা অবসরের পর গ্র্যাচুইটি প্রাপ্য। দি পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট তাদের ক্ষেত্রে প্রযোজ্য। এই রায়ের ফলে এই রাজ্যের সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকারা উপকৃত হবেন এবং তাদের দীর্ঘদিনের বঞ্চনার একটি সমাধান হলো। তারা আইনের দরজায় এসে অধিকার আদায় করতে পারলেন এবং এটা তাদের কাছে অত্যন্ত খুশির খবর। এবং আইনজীবী হিসাবেও আমরা খুশি যে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের পক্ষে দাঁড়িয়ে আমরা তাদেরকে একটা বিজয় দিতে পেরেছি। বৃহস্পতিবার উচ্চ আদালতের এই রায়ের ফলে রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের মুখে হাসি ফুটেছে। তবে এই রায়ের ফলে ফের একবার উচ্চ আদালতে রাজ্য সরকারের মুখ পুরল তা বলার অপেক্ষায় রাখে না। সান্দন টিভি। গুলিকাণ্ডের ঘটনার মূল মাস্টার মাইন্ড সুস্মিতা সরকারের প্রেমিকের পিতার অস্বাভাবিক মৃত্যু। মৃত ব্যক্তির নাম বাবুল দত্ত, বাড়ি পশ্চিম নোয়াবাদী আমতলী এলাকায়। চাঞ্চল্যকর গুলিকাণ্ডের ঘটনার মূল মাস্টার মাইন্ড সুস্মিতা সরকারের প্রেমিকের পিতার অস্বাভাবিক মৃত্যু হল
বৃহস্পতিবার সকালে। ঘটনার বিবরণে জানা যায়, সুস্মিতার প্রেমিক কর্মসূত্রে বিদেশ থাকে। বিদেশ যাওয়ার আগে প্রেমিকা সুস্মিতাকে বলে গিয়েছিলেন তার মা বাবাকে যেন মাঝে মধ্যে বাড়িতে এসে দেখে যায়। সে অনুযায়ী সুস্মিতা প্রায়ই প্রেমিকের বাড়িতে আসা যাওয়া করতেন। কিন্তু প্রেমিকা সুস্মিতা গ্রেপ্তার হওয়ার পর পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে অভিযান চালায় সুস্মিতার প্রেমিকের বাড়িতে। প্রেমিকের পিতা বাবু দত্তের মোবাইল ফোনটি পুলিশ আটক করে জানিয়ে দেয় যাতে তিনি বাড়ি থেকে না বের হয়। এরই মধ্যে সুস্মিতার মা ও তার বোন গত সোমবার মেয়ের প্রেমিকের বাড়িতে গিয়ে থাকার জন্য অনুরোধ জানায়। তখন প্রেমিকের পরিবার রাজি না হওয়ায় এই বিষয় নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটিও হয়। এইসব দেখে আতঙ্কে মানসিকভাবে ভেঙে পড়ে প্রেমিকের পিতা বাবুল দত্ত। পরের দিন বাজার থেকে ফিরে এসে বিষ পান করে নেয় বাবুল দত্ত। বিষয়টি পরিবারের লোকজনদের নজরে আসতেই তারা জিবি হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন বাবুল দত্ত। পরিবারের অভিযোগ, সুস্মিতার মা ও বোন সেদিন বাড়িতে পুলিশ নিয়ে আসার দাবি করার পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, যার কারণে মৃত্যু হয়েছে বাবুল দত্তের। বৃহস্পতিবার মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। কান্নায় ভেঙে পড়ে মৃত ব্যক্তির স্ত্রী। মৃত বাবুল দত্তের বয়স 50 বছর। বাড়ি পশ্চিম নোয়াবাদী আমতলী এলাকায়। বাবা সেদিন বলতে তারার যে ঘটনাটা আসিল, ঘটনাটার 2 দিন পরে আমার বাবার মোবাইলে নিয়ে গেছে পুলিশে। মোবাইল নিয়ে গেছে পরে তারপরে বাবা এর থেকেই একটা কেমন কেমন হইতাছে। এরপরে কয়েকদিন পরে ওই তো সোমবারে আবার তারা হের মা সুস্মিতার বোন আর সুস্মিতার মা তারা আইছিল আমার বাড়ির। আরও একজন মহিলা একজন পুরুষ আইছে সঙ্গে কইছে। এরপরে আমার একজন বড় ভাই আসিল সঙ্গে যারা আসছিল তারা কে? তারা তো কইতেছে পুলিশের লোক। তারা কি মানে পোশাকি আসছিল? না, সিভিল ড্রেসে আসছিল তারা। তো তারারে আমার বাইরে জিজ্ঞাসা যে কোনখানের পুলিশ, কি পুলিশ? তারা কইছে উষা বাজারের পুলিশ তারা। তো এরপরে বাইরে যখন ধমক টমক দিছে তারা গেছে না। কতজন আসছিল? তারা তো একজন মহিলা একজন পুরুষ আসছিল আর সুস্মিতার বোন মা ছিল। আর এই সুস্মিতার বোন আর সুস্মিতার মা ছিল। তাদেরকে আপনার বাড়িতে কি কারণে নিছিল পুলিশে? কি কারণে নিছে? আমার ভাইয়ের সুস্মিতারে ভালো হয়তো। হ্যাঁ, এখন দেখার বিষয়, আসলে সেদিন সুস্মিতার মা বোন পুলিশ নিয়ে এসেছিল নাকি মিথ্যা কথা বলে নিজেকে আড়াল করার জন্য মেয়ের প্রেমিকের বাড়িতে এসে আশ্রয় নিতে চেয়েছিল। গোটা ঘটনা এখন তদন্ত সাপেক্ষ। এদিকে যতদূর আজকের ঘটনায় তদন্ত প্রক্রিয়ায় আরও বেশি কালো মেঘ ঘনিয়ে এসেছে। স্যান্দন টিভি। গত কয়েকদিন ধরে রাজ্য জুড়ে পেট্রোল সংকট চরম আকার ধারণ করেছে। সিংহভাগ পেট্রোল পাম্পে নেই পেট্রোল, আর যেসব পেট্রোল পাম্পের পেট্রোল আছে সেগুলির মধ্যে প্রায় কয়েক শতাধিক যান চালক দাঁড়িয়ে আছে পেট্রোল নেওয়ার জন্য। আসামের সোনারপুরের প্রবল বৃষ্টির জন্য রেল লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। বিঘ্নিত হয়েছে রেল পরিষেবা। রাজ্যে অধিকাংশ পেট্রোল সহ অন্যান্য জ্বালানি তেল আসে পণ্যবাহী রেল দিয়ে। কারণ রেলের মাধ্যমে জ্বালানি তেল রাজ্যে আসলে আর্থিক ব্যয়ভার সহ সময়ও কম লাগে। কিন্তু রেল পরিষেবা বিঘ্নিত হওয়ায় জ্বালানি সংকট দেখা দিয়েছে। মালবাহী ট্রেন রাজ্যে আসতে পারছে না। ফলে রাজ্যে জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করে। বিশেষ করে পেট্রোল সংকট সমগ্র রাজ্য জুড়ে তীব্র আকার ধারণ করেছে। রাজ্যের অধিকাংশ পেট্রোল পাম্পে নেই পেট্রোল। হাতে গোনা কয়েকটি পাম্পে পেট্রোল দেওয়া হলেও পাম্পগুলিতে যান চালক ও বাইক চালকদের দীর্ঘ লাইন। রাজধানীর পেট্রোল পাম্পগুলিতেও একই অবস্থা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পেট্রোলের জন্য লাইনে দাঁড়িয়েও মিলছে না পেট্রোল। এক বাইক চালক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটা জানান। তিনি আরও জানান, এইভাবে চলতে পারে না। সারাদিন দাঁড়াইয়া লাস্টের দিকে এইখানে আমরা গেলাম পরে ব্যাকুরা ওই লাল বাহাদুর গেছে আপনার লাইন বাইরে হচ্ছে। পার হওয়ার পরেও দেখা গেছে আমরা লাস্ট পর্যন্ত আবার ব্যাকুরা যাওয়ার লাগছে তেল ভাই। সারাটা দিন এইভাবে মানুষ কাহাতো কতটা এইভাবে সময় নষ্ট করবো আমাদের সময়ের, আর বা আমাদের কি একটা রুটি রোজগারের ব্যাপার আছে না, এইভাবে আমরা বেরিয়েই এরকমভাবে লস করতেছে। এটাই আমার মূল কথা। এটা তো এইভাবে চলতে থাকতে পারে না। এটা হলো মুদ্রা কথাই আমার। এক পেট্রোল পাম্পের মালিক স্পষ্ট জানান, কবে পেট্রোল সংকট স্বাভাবিক হবে বলা সম্ভব নয়। রেলের লামডিং ডিভিশনে ট্র্যাক ক্ষতিগ্রস্ত হয়েছে, সারাই করা হয়েছে। ইতিমধ্যে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে, কিন্তু এখনও মালবাহী ট্রেন চলাচল শুরু হয়নি। মালবাহী ট্রেন চলাচল শুরু হলে 24 ঘন্টার মধ্যে
পেট্রোল সংকট স্বাভাবিক হয়ে যাবে বলে জানান তিনি আরও জানান, কবে মালবাহী ট্রেন চলাচল করবে তা একমাত্র সরকার ও রেল দপ্তর বলতে পারবে। কি কেরবার কয়দিন পরে উদ্যান উদ্যান স্বাভাবিক উদ্যান রেলের সংকটটা তো প্র্যাকটিক্যালি আপনারা জানেনই, পত্রিকার পাইছেন যে আমরা নামলিং বেসের রেলের ট্র্যাক খারাপ হয়ে গেছে, ফলে ঘুষ ট্রেন পাস দিতে পারতেছে না। তো আশা করি মানে প্যাসেঞ্জার ট্রেন পাস হয়েছে, ঘুষ ট্রেনও পাস হইব, কিন্তু কবে হইব এটা একমাত্র রেল ডিপার্টমেন্ট আর গভর্নমেন্ট জানে। এটা বোঝাতে তবে রেল এটা চালু হইলে 24 ঘন্টার মধ্যে স্বাভাবিক হয়ে যাবে। পেট্রোল সংকটের বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি জানান, মালবাহী ট্রেন চলাচল স্বাভাবিক করার জন্য কেন্দ্রীয় রেলমন্ত্রীর নিকট চিঠি প্রেরণ করা হয়েছে। নির্বাচনের জন্য বর্তমানে সকলে ব্যস্ত, তাই সরাসরি যোগাযোগ করা সম্ভব হয়নি। আধিকারিকরা যোগাযোগ রেখে চলছে, তবে যত দ্রুত সম্ভব সমস্যার সমাধান হয়ে যাবে বলে পেট্রোল সংকটের আগাম আভাস পেয়ে খাদ্য দপ্তর আগে থেকে লোক দেখানো রেশনিং ব্যবস্থা চালু করেছে। এই লোক দেখানো অযৌক্তিক রেশনিং ব্যবস্থা সাধারণ মানুষের দুর্ভোগ আরও কয়েক গুণ বৃদ্ধি করে দিয়েছে, তা বলার অপেক্ষায় রাখে না। তার উপর পেট্রোলের কালোবাজারি রুখতে ব্যর্থ প্রশাসন। খোলা বাজারে 1 লিটার পেট্রোল 200 থেকে 300 টাকা করে বিক্রয় হচ্ছে বর্তমানে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, পেট্রোলের কালোবাজারি না হয়ে থাকলে খোলা বাজারে কোত্থেকে আসছে এই পেট্রোল? উত্তরটা হয়তো প্রশাসনিক আধিকারিকেরা ভালো দিতে পারবেন। শান্তন টিভি। অক্ষয় তৃতীয়া উপলক্ষে বৃহস্পতিবার রামনগরস্থিত শ্রী শ্রী দীনদয়াল আশ্রম বাড়ির শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরে যান আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি ভক্তদের সাথে শুভ অক্ষয় তৃতীয়া উৎসবে সামিল হয়ে সকলের মঙ্গল কামনা করেন, পাশাপাশি অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানান সকলকে। জয় রাম, জয় গোবিন্দ। অক্ষয় তৃতীয়াকে সামনে রেখে এবং আমাদের রামনগর শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরের 27তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এবং পরম গুরু শ্রী শ্রী রামচন্দ্র দেবের 76তম তিরোভাব দিবসকে সামনে রেখে আজকের থেকে আনুষ্ঠানিকভাবে মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান শুরু হয়েছে। আগামীকালকে অক্ষয় তৃতীয়ায় সারাদিন নাম কীর্তন হবে, প্রসাদ বিতরণ করা হবে ভক্তদের মধ্যে, উপস্থিত আশ্রিতদের মধ্যে ঠাকুরের। আমার আশা এবং প্রত্যাশা থাকবে এই নাম কীর্তনের মাধ্যমে আমরা শ্রী রাম ঠাকুরের সান্নিধ্য লাভ করবো, ঠাকুরের আশীর্বাদ আমরা পাবো, ঠাকুরের কাকুচরণে আমরা আশ্রয় নেব। আমি আজকে এটা ঘোষণা করলাম। আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই রাম ঠাকুর সেবা মন্দির দীনদয়াল শিববাড়ি আশ্রমে প্রতি বছর এইভাবে অনুষ্ঠানের সূচনা হয়েছে। আমি প্রত্যেকে এই শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আবেদন রেখে শ্রী শ্রী রামচন্দ্রের চরণে কোটি কোটি প্রণাম শ্রদ্ধা স্মরণ করে আমার আলোচনা জয় রাম জয়। পরীক্ষার ফলাফল ভালো না হওয়ায় নিজ বাড়িতে ফাঁসিতে আত্মহত্যা করল 16 বছরের এক নাবালিকা। ঘটনা মান্দাই থানার অন্তর্গত বোড়াখা এলাকায়। মৃত নাবালিকার নাম অনিশা দীপবর্মা। সে সেন্ট পল স্কুলের ছাত্রী ছিল। এই বছর সে মাধ্যমিক পরীক্ষায় বসে। মৃত নাবালিকার মা বাবার বক্তব্য, সোমবার পরীক্ষার ফল প্রকাশিত হয়। দেখা যায় পরীক্ষায় নম্বর কম পেয়েছে অনিশা। কম নম্বর পাওয়ার ফলে সে মানসিকভাবে ভেঙে পড়ে। বৃহস্পতিবার সকালেও বাড়িতে সবকিছু ঠিকঠাক ছিল। অনিশার মা বাবা বাগানে কাজ করতে যায়। বাগান থেকে ফিরে এসে দেখতে পায় অনিশা ঘরের অভ্যন্তরে ফাঁসিতে ঝুলছে। সাথে সাথে মা বাবা মিলে অনিশাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসে, কিন্তু হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক অনিশাকে মৃত বলে ঘোষণা করে দেন। জানে আমরা তো কিছু পাই না, খুব শান্তি সুস্থ কথা কম করে, মানে এত কোনো দিচ্ছে ঘরের মধ্যে যে ফাঁসি দিছে মানে কয়টার সময় দিছে মনে করেন টাইমও আমরা ঠিক মতো পাইতে পারি না। মনে করেন আমরা 10টার সময় বুঝি, আমরা যখন স্কার তুলতেছি ওই সময় আমরা একটু টাইম দেখছি, ওই বুড়োলে জলটা উঠে যাও। এরপরে আমরা আটকে লেগে শেষ করে আইতাম করছি, তো ট্যাঙ্কিতে হাত ধুতে গেছি। তো আমি
ওই যে ট্যাঙ্কির সাইডে যে দরজা এটা বন্ধ আসলো, তো আমি পিছনের যে জানলা দিয়ে দেখছি মানে হয়ে রয়েছে। এরপরে আমি চিলাই গেছি, মাও গেছিল লগে হত্যা করতে বাধ্য হয়েছে। মনে করেন একটু রেজাল্ট এনেরিও করছে। এরপরে মনে করেন সহকর্মীদের খামখেয়ালিপনায় মর্মান্তিক মৃত্যু বিদ্যুৎ কর্মীর। মৃত বিদ্যুৎ কর্মীর নাম লিটন রুদ্রপাল। ঘটনা মাইছড়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, বিলোনিয়া বিদ্যুৎ দপ্তরে কর্মরত লিটন রুদ্রপাল মাইছড়া এলাকায় বিদ্যুতের খুঁটিতে উঠে কাজ করার সময় সহকর্মীদের খামখেয়ালিপনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরিবারের লোকজনদের অভিযোগ, বিদ্যুৎ কর্মী লক্ষণ ও অসীমের খামখেয়ালিপনায় লিটন রুদ্রপাল প্রাণ হারায়। লিটন রুদ্রপাল যখন বিদ্যুতের খুঁটিতে ওঠে তখন কোড নম্বর সহ বিদ্যুতের শাটডাউন করা হয়, কিন্তু কাজ শেষ হওয়ার আগে লক্ষণ ও অসীমের কথায় বিদ্যুতের সংযোগ দেওয়ার পর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটি থেকে মাটিতে পড়ে যায় লিটন। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে লিটন রুদ্রপালকে শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে আসলে সেখানে দপ্তরের কর্মীরা লিটন রুদ্রপালের পরিবারের লোকজনদের হাতে 10,000 টাকা আর্থিক অনুদান তুলে দিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি নেন। পরবর্তী সময় লিটন রুদ্রপালকে চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে লিটন রুদ্রপালের মৃত্যু হয়। এখন পর্যন্ত বিদ্যুৎ নিগমের পক্ষ থেকে লিটন রুদ্রপালের কোনো প্রকার খোঁজ খবর নেয়নি বলে অভিযোগ পরিবারের লোকজনদের। লিটন রুদ্রপাল শান্তির বাজার মহকুমার বেতাগা এলাকার বাসিন্দা। স্থানীয়রা দাবি জানায়, মৃত বিদ্যুৎ কর্মীর পরিবারকে যাতে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হয়। ইলেকট্রিক ম্যান আসলো, একজন লাইনম্যান, তাইনে দেখে শাটডাউন লয়েছিল, তাদের কোড নাম্বার দিয়েছিল, শাটডাউন লয়ে তাইনে লাইনের কুড়ি রুজে উঠছে কাজ করতো। এবার নিচে আসলো লক্ষণ সাহেব, একজন লক্ষণ, তাইনে শাটডাউন এটা তাইনে না নামতো মনে কল করে কইছে শাটডাউন এটা উড়াই দিবার লাগা, শাটডাউন এটা উড়াই দিছে, তাইনে ফোন করে লগে লগে উড়াইছে, লগে লগে আমার নামাই দিছে। যখন তার বাবু কইছে এটা কি করছে, লগে লগে নামাই দিছে, আবার বই রেখেছে কাকা। তাহলে তারা একজন গভর্নমেন্টের স্টাফ হিসেবে কি আমার শান্তির বাজার পর্যন্ত তারা রুগীটা আনছে, আমার কাছে বিলুনিয়া হসপিটাল নেই, আমি বিলুনিয়া যেতাম লাগছি, আবার কল আইছে শান্তির বাজার আনে ব্যাপার দিছে। শান্তির বাজার আইছে, তাই না আসলে আমার লোকে কয়েকজন স্টাফ আসলো, আমি তো সবাই চিনি না ভাই, তারা আমার 10,000 টাকা আমার সাথে, কিন্তু আমি জানতাম না তারা যে আমার লোক একজন স্টাফ জিবি হাসপাতালে যাইতো না, কিন্তু তারা আমার শান্তির বাজার মাঝ রাস্তা পায় না, কিন্তু রুগীটা আমার হাতে ছেড়ে দিবে। তাই নাকি একজন গভর্নমেন্টের স্টাফ হয়ে তাই নাকি গভর্নমেন্টের কাছে কোনো ইদাম নাই, তাহলে তারা স্যার আছে অশ্বিন স্যার তাই রাতে 10টা বাজলো, তাই অনেক সময় ফোন করে কেবল এনে কাজ করো লিটন, এনে কাজ করো, কিন্তু তাই আজকে কই আমি যে জিবি পর্যন্ত আমি রুগীটা ঘুরে এলাম, আমার একবার কল করে শিখাইছে না, আমি ফোন করলে পর্যন্ত আবার লাইন ধরে না, ফোন লাইন যখন ধরে না তাহলে আমি একটা আবেদন বিদ্যুৎ দপ্তরে আজকে 15 বছর চাকরি করছে, এই ফ্যামিলিটার দিকে যাতে সচ্ছল হয়, এই ছেলেটার ভবিষ্যৎটা যাতে রক্ষা হয়, এই তার যে স্ত্রী মা রক্ষা গেছে তার ভবিষ্যৎ চলার যাতে গতিটা ঠিক রাখে। একটা গভর্নমেন্ট যে কোনো একটা গভর্নমেন্ট জব, হে তো সরকারি চাকরি করতো, আজকে 15 বছর রেগুলার হয়েছে যে 10 বছরের উপর, তার একটা সরকারি চাকরি যাতে ফ্যামিলিতে। পেট্রোল ডিজেলের চোরা কারবারি রুখতে তেলিয়ামুড়ার বিভিন্ন স্থানে হানা দিল খাদ্য দপ্তর। দপ্তরের অভিযানে উদ্ধার হয় অবৈধ মজুতকৃত প্রচুর পরিমাণে পেট্রোল ও ডিজেল। গত কয়েকদিন ধরে গোটা রাজ্যে পেট্রোল এবং ডিজেলের চরম সংকট চলছে। দিনরাত দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পেট্রোল ক্রয় করছে যান চালকরা। আর এই চরম সংকটকে হাতিয়ার করে অসাধু পেট্রোল এবং ডিজেলের কালোবাজারের বিভিন্ন চক্র ইতিমধ্যেই সক্রিয় হয়ে উঠেছে গোটা রাজ্যের সঙ্গে তেলিয়ামুড়া মহকুমায়ও। অভিযোগ, এই সকল কালোবাজারি চক্রগুলো পেট্রোল ডিজেলের সংকটকালীন অবস্থায় চড়া দামে সাধারণ মানুষজনের কাছে পেট্রোল ডিজেল বিক্রি করে জনসাধারণের পকেট কাটছে। তেলিয়ামুড়া মহকুমায় ইতিমধ্যে সক্রিয় হয়ে ওঠা এই সকল পেট্রোল ডিজেল কালোবাজারি চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে কঠোর হাতে ময়দানে নামে তেলিয়ামুড়া মহকুমার প্রশাসন ও মহকুমা খাদ্য দপ্তর। বৃহস্পতিবার পেট্রোল ডিজেলের কালোবাজারির বিরুদ্ধে তেলিয়ামুড়া মহকুমার ঘিলাতলি, কল্যাণপুর সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুতকৃত মোট 55 লিটার পেট্রোল এবং 122 লিটার ডিজেল উদ্ধার করেছে দপ্তরের কর্মীরা। এদিনের এই অভিযানের নেতৃত্বে ছিলেন তেলিয়ামুড়া মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী, তেলিয়ামুড়া মহকুমা খাদ্য দপ্তরের আধিকারিক শুভঙ্কর চৌধুরী।
আসলে এখন তো রাস্তাঘাটের কারণে একটু ডিজেল এবং পেট্রোলের অল্প কিছু সংকট দেখা দিচ্ছে। এটার সুযোগ নিয়ে কোনো অঞ্চলে কিছু কালোবাজারিরা এটা বিক্রি করতেছে ব্ল্যাকে। এরকম কিছু অভিযোগের ভিত্তিতে আমরা আজকে নর্থ গিলাতলি এবং কল্যাণপুর গোডাউন সংলগ্ন অঞ্চলগুলিতে যাই এবং ওইখান থেকে দুটো জায়গা থেকে মোট পেট্রোল 55 লিটার এবং HSD 122 লিটার উদ্ধার করি। এবং এছাড়াও বিভিন্ন জায়গায় দেখা হয়, মূলত এটাই আমাদের আজকে সফলতা। এবং আমরা এই তেল যে জিম্মানামার মাধ্যমে তেলিয়ামুড়াতে বিজয় ফিলিং যে পেট্রোল পাম্পটি আছে এখানে আমরা হ্যান্ড ওভার করি এবং পরবর্তী সময় আমাদের রিপোর্টের ভিত্তিতে মহকুমা শাসক পরবর্তী যা নির্দেশ দেন আইনিভাবে সেটা আমরা পালন করব। শনিবার রাজ্যে বসবে এবছরের দ্বিতীয় জাতীয় লোক আদালত। সকাল 10টা থেকে শুরু হবে লোক আদালত। ত্রিপুরা হাইকোর্ট ছাড়াও রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালত চত্বরে সরকারি ছুটির দিনে এই লোক আদালত বসবে। বৃহস্পতিবার ত্রিপুরা রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানান ত্রিপুরা রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ঝুমা দত্ত চৌধুরী। তিনি বলেন, মোট 42টি বেঞ্চে 17,938টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। এর মধ্যে মামলা পূর্ববর্তী বিরোধ সংক্রান্ত 4,074টি বিষয় এবং আদালতে বিচারাধীন 13,864টি মামলা রয়েছে। জাতীয় লোক আদালতে মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ মামলা 321টি, ব্যাংক ঋণ পরিশোধ সংক্রান্ত 4,074টি মামলা, আপোষযোগ্য ফৌজদারি বিরোধের 13,269টি মামলা, বৈবাহিক বিরোধের 197টি মামলা, চেক বাউন্স সংক্রান্ত 53টি মামলা, চাকরি সংক্রান্ত বিষয় 8টি, জমি অধিগ্রহণ সংক্রান্ত 11টি মামলা এবং দেওয়ানি সংক্রান্ত 5টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। এর মধ্যে ত্রিপুরা উচ্চ আদালতে একটি বেঞ্চ বসবে। এই বেঞ্চে 46টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হবে। আগরতলা আদালত চত্বরে লোক আদালতের সবচেয়ে বেশি 8টি বেঞ্চ বসবে। ইতিমধ্যে মামলার পক্ষ বিপক্ষ উভয় পক্ষকে নোটিশ দেওয়া হয়েছে বলে জানান ত্রিপুরা রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ঝুমা দত্ত চৌধুরী। 11ই মে পরশুদিন শনিবার সারা ভারতবর্ষে জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের রাজ্যেও অ্যাজ পার গাইডলাইন অফ নালসা, ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটি, আমরা এই বছরের দ্বিতীয় জাতীয় লোক আদালত অনুষ্ঠিত করতে যাচ্ছি। আমাদের সারা রাজ্যে হাইকোর্টে একটা বেঞ্চ হচ্ছে, তারপরে সমস্ত ডিস্ট্রিক্ট কোর্ট, ম্যাক্সিমাম সাব ডিভিশনাল কোর্ট, সমস্ত জায়গাতে ওই দিন লোক আদালত অনুষ্ঠিত হবে। আমাদের এবার টোটাল 42টা বেঞ্চ হচ্ছে সারা ত্রিপুরায়। তার মধ্যে টোটাল 17,938 মামলা তোলা হবে সেদিন। এর মধ্যে রয়েছে 4,074টি মামলা হচ্ছে যেগুলো এখনো আদালতে গড়ায়নি, প্রি লিটিগেটিভ কেস। বাকিগুলি হচ্ছে যেগুলি পেন্ডিং আছে এখন বর্তমানে কোর্টে। আমরা আগেও যারা এই মামলার সঙ্গে যুক্ত আছেন ওদের থেকে ভালো রেসপন্স পেয়েছি। মিডিয়ার থ্রুতে আমরা সমস্ত অংশের জনগণের। রেলওয়ে পুলিশ থাকা সত্ত্বেও বৃহস্পতিবার সাবরুম রেল স্টেশনে চুরি হয়ে যায় 5টি বড় ব্যাটারি, UPS সহ জরুরি সামগ্রী। গোটা সাবরুম জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এই বিষয়ে সাবরুম রেল স্টেশনের দেবব্রত চক্রবর্তী নামে এক কর্মী জানান, প্রত্যেক দিনের মতো সকালে কাউন্টার খুলতে গেলে দেখে তালা ভাঙা। তারপর রুমের ভেতরে ঢুকে দেখে 5টি বড় ব্যাটারি, UPS জরুরি সামগ্রী চুরি হয়ে গেছে, আলমিরা তালা ভাঙা। এই বিষয়ে সাবরুম থানার পুলিশকে জানানো হয়েছে। সাবরুম থানার পুলিশ এসে তদন্ত শুরু করেছে। দেবব্রত বাবু জানান, কখন চুরি হয়েছে ঠিক বলতে পারছেন না, তবে গভীর রাতে ঘটনা হতে পারে। সাবরুম রেল স্টেশনে আসা যাত্রীদের মনে
প্রশ্ন জেগেছে, নৈশ প্রহরী বা আরপিএফ থাকা সত্ত্বেও কি করে রেল স্টেশনে থেকে চুরি হয়ে যায়? আগেও সাবরুম রেল স্টেশন থেকে সিলিং ফ্যান চুরি হয়েছিল। চোরের হদিশ এখন পর্যন্ত পায়নি পুলিশ। চুরির বিষয় নিয়ে রেল স্টেশন ম্যানেজারের সাথে কথা বলতে গেলে তিনি কোনো কথাই বলতে নারাজ। ঘটনাটা আমি সকালবেলায় দেখি যে আমার দরজার তালা ভাঙা এবং লকার ভাঙা, আলমারির লকার ভাঙা, 5টা উপরে ব্যাটারি নিয়ে গেছে ইনভার্টারে। এখানে কি কোনো নাইট গার্ড বা এরকম কেউ থাকে? সব আছে, কিন্তু এটা ইলেকট্রিক যাওয়ার ফলে কোনো কিছু করতে পারছি না। মানে পুলিশকে ইনফর্ম করা হয়েছে? হ্যাঁ, পুলিশকে ইনফর্ম করা হয়েছে। আচ্ছা, যে রুমটা এটা কি মানে কিসের রুম? এটা ইউটিএস টিকেট কাউন্টার। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে সান্দন টিভির পর্দায়। সান্দন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।